আজকের আমাদের এই যাত্রা অনুষ্ঠানের পূর্বে আমরা আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে আমাদের এই গ্রামের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয়, আমার পিতৃস্থানীয়, আমি পিতার মতো শ্রদ্ধা করি, সেই মহেশবাবুকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আপনারা জানেন যে কেশাইদিঘি শীতলা নাট্য সমাজের প্রথম রজনী থেকে এইখান থেকে আমার নাট্য জীবন শুরু, এবং যাদের সহযোগিতা আমি এখানে যাত্রা অনুষ্ঠান পরিচালনা করতাম, তার মধ্যে আমাদের গ্রামের মহেশকা, আমার পিতৃস্থানীয় মহেশকাকে আজকে আমরা আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি। শিবদার ছেলে, সেই থেকে ও আমাকে কাকা বলেই ডাকে। শিবদাকে আমি দাদা বলতাম, এবং ও শঙ্কর খুব ছোট সময় থেকে এই আমার সুধা মন্দিরে প্রথম যাত্রা সূচনা শুরু করে, এবং সেটাকে যে ও বাঁচিয়ে রেখেছে এর জন্য আমি খুব খুশি। এবং আমাদের এই আজকের যে গ্রাম কমিটির পক্ষ থেকে ওকে অনুরোধ করেছিলাম, সেই অনুরোধটা রক্ষা করছে, তার জন্য ওকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা আসুন, আমাদের যাত্রা অনুষ্ঠান আমরা শুরু করব। দেবতা নয়, এই পরস্পরের দেবতা হবো আমি। সেই ছোটবেলা থেকে সে আমাকে হারিয়ে দিয়ে আসছে, ওরে রতে, আর আমি কিছুতেই তার কাছে হারিব না। এটা হচ্ছে প্রকৃতির ইচ্ছে। সেই ছোটবেলা থেকে সে কলেজের পড়াশোনা ছাড়লো, একে একে ওই গরিব মানুষের সেবা করে সে শুধু দেশ উদ্ধার করতে লাগলো। আর আমি একে একে সমস্ত পরীক্ষায় পাস দিয়ে চললাম। সে গাঙ্গুলি বাড়ি ব্যবসা বলতে চাইলো না, দাদার হাতে সবকিছু পুড়ে দিয়ে সে শুধু বলদের মতোই খাটতে লাগলো। আর আমি একে একে সমস্ত আত্মের কাটা সাফ করে দিয়ে আমি হলাম প্রতিপদে। তবু আমি পরস্পরের দেবতা হতে পারলাম না, আমি রাজা হতে পারলাম না। তুই আমাকে দেবতা বানাবি। আমি ভগবানের মতো ওই মানুষটার গায়ে কালি ছিটাতে কিছুতেই পারবো না। টাকায় নয়, গয়নায় নয়, তুই আমাকে ভালোবেসে ওই দেবতার নামে তুই কতগুলো মিথ্যে কথা বলবি না? বল না, আমি যে তোকে বড্ড ভালোবাসি, আমি তোকে বড্ড ভালোবাসি। সেই আমি পরস্পরের দেবতা হতে না পারলে না আমি বেশ না করতে চাই না, ওইটা কিছুতেই সইতে পারবো না। তোকে ভালোবাসি, আমি জানি তোমার বউ আমার চোখে আমি নয়, তার জন্য অন্য কেউ আছে। তুমি আমার চিরকাল তোমার এই বাদে মেয়ে ছেলে করে রেখো। আর ওর বাচ্চাদের আমার কিছু টাকা দিও, ওই খাবার লেগে টাকা দিও, কাপড় পরার লেগে। আর কিছু চাই না, কিছু চাই না। বলিস না রুচি, এভাবে বলিস না, তুই যা বলবি তাই হবে। আসল আমাকে দিয়ে যদি বংশমর্যাদার খাতিরে কাউকে করতেই হয়, সে শুধু আমার পদবিটা পাবে। আর তুই পাবি আমার জীবন, যৌবন, সব। তাহলে যা যা বলেছি সব মনে আছে তো?
তাহলে রতি সুন্দরী আজকে তোমাকে গাইতেও হবে আবার নাচতে হবে। ওপরে হাজার বাতির ঝাড়, নিচে ভেলভেটের কার্পেট, আর তার মাঝখানে নাচবে আমাদের রতি সুন্দরী। নাচো নাচো রতি সুন্দরী, নাচো নাও। নাচবো তো নাচবো, আজ আমি মরণ নাচ নাচবো। ভিন্দারে পলাশের ভোর, আহারে আহারে মোর, লেখি ধীরে ধ্যান কাঁদে, এ কাঁদে রে ভক্তদের বীরে। ভিন্দারে পলাশের ভোর, পালাবো পালাবো গো, ভিন্দারে পলাশের ভোর, পালাবো পালাবো গো, নেচে ধীরে ধ্যান কাঁদে, এ কাঁদে রে ভক্তদের বীরে ফুল ফোটে, ভক্তদের বীরে ফুল ফোটে। আমার মধুরার খানা বাড়ির পথে আনা, আমার মধুরার খানা বাড়ির পথে আনা, সারা পথে গান ফুটে ফুটে বতরে পিড়ি ফুল ফুটে, বতরে পিড়ি ফুল ফুটে। পিনারে পলাশে পালাবো পালাবো, পিনারে পলাশে পালাবো পালাবো, দূরে গান ফুটে ফুটে রে বতরে পিড়ি বতরে পিড়ি ফুল ফুটে, বতরে পিড়ি ফুল ফুটে। আনন্দ একেবারে গলে গলে যায়। পরস্পরের কালা পাহাড় অরণ্য গাঙ্গুলি ধ্বংস হওয়া একেবারে। কি করে সে কথা বুঝে গেলেন না আমাদের পুরো? আরে কোথায় বলে হ্যাঁ হাত ছেড়ে বসিয়া সত্য করে হাসি মুখটা দেখে আমি ঠিক করেছি। রতি রানী রাজি হয়েছে। এবার আমাদের মতোই সৎ মানুষের চিরশত্রু অরণ্য গাঙ্গুলি ধ্বংস হবে। আমি প্রচুর বুড়ো হয়, সবকিছুই আগে থেকে বুঝে গেছে। ওরে রতি সুন্দরী এসো। আরে কি বলে? আমার রতি সুন্দরীর সঙ্গে না রতি রঙে মেটে উঠতে আমি একটু পরেই আসছি। তাহলে দামোদরপুরে আপনি তাহলে এখন গেট আউট গেট আউট আর গেট আউট। সে আর বলতে? আচ্ছা আপনারাই বলুন না, ভাইপোর হারেনে খুঁড়ে যদি বেশিক্ষণ থাকে তাকে হারাম জানা বলাই উচিত কি? সে তো উচিত। তবে যাওয়ার আগে ওই পরস্পরের অরণ্য দহনের প্ল্যানটা যদি আমি নিজের কানে শুনে যেতে পারতাম না, বড় তৃপ্তি নিয়েই বাড়ি ফিরতাম আর কি। সে প্ল্যানটা তো আমিও আপনাকে শোনাতে চাই দামোদরপুরে। কথায় বলে 3 হাঁটু 4 বুদ্ধি নেবে তার। ওহে ওহে ওহে, এসো না, এসো না, এসো না, তুমি তো করো, আমি একটু পরে আসছি। আমার সত্যি সুন্দরী। তাহলে দামোদরপুরে মাঠে বল চলো, চলো চলো, চলো বাবা। বুঝতে পারছি তো, বুঝতে পারছি। এই পরস্পরে আমাদের মতো করে বাক্তিদের ভগবানের সর্বনাশ করতে হবে। এই বই রবি বাক্তিকে প্রভু গিরিধারে
দোল পূর্ণিমায় সন্ধে থেকে নাচে গানে দোল উৎসব শুরু হতো। সেই ট্র্যাডিশন আমি আজ বন্ধ হতে দিইনি। চাটুর্যে বাড়ি আজ নামে তাল পুকুর, ঘটি ডোবে না, তবে এই দোল উৎসব আমি বন্ধ করতে পারিনি। একটা বছর আগে এই পরস্পরের একজন ছেলে নেচে উৎসবের সব অভাব পূরণ করে দিল। তুমি থামবে, বলরটা গানের সঙ্গে নাচ বা মানুষের অভাব হবে না। হেমন্ত আসবেই আসবে। হেমন্ত, মিত্রের বাড়ির বড় ছেলে হেমন্ত আসবে? এই হেমন্ত আসবে। কিন্তু হেমন্তকে আসবে, সে যে এখন অত্যন্ত ধনী। চাটুর্যে বাড়ি এখন দরিদ্রের কুটি, গরিবের বাড়ির দোল উৎসবের কথা কি তার মনে আছে? এই গরিবের বাড়িতে তোমার বড় মেয়ে রাজলক্ষ্মী বড়লোকে যে বাস করে গো, তার কথা মনে না রেখে কি উপায় আছে? লাভ কথার এক কথা বলেছেন কাকিমা। এই তো হেমন্ত এসে গেছে। এসো বাবা এসো, সুরের নৈবেদ্য দিয়ে তুমি আর চাটুর্যে বাড়ির দোল উৎসব পূর্ণ করো। কই আমার মা বনলতা কোথায়? তোমার বড় মেয়ে বড়লোকে এখন কোথায় পৌঁছতে শেষ হলো না। আমি দেখি কত বাকি আছে। বড়লোকা, এই বড়লোকা। জানো বাবা, হ্যাঁ বলুন। বনলতা যেদিন জন্মায় সেদিন রাধা গোবিন্দ আমায় স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন? কি স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন, বনবদ্ধ সেই স্বপ্ন। স্বপ্নটা হচ্ছে সময় তখন ভোর 4টে, তাই নাকি? বাড়ির পেটা ঘুড়ির ঢং ঢং করে বাজা, সেই 4টে শব্দ এখনো আমার কানে লেগে আছে। খানিক আগে সন্ধ্যায় আমার চোখ জুড়িয়ে গেছিল। স্বপ্নে দেখলাম বাড়িতে যেন দোল উৎসব শুরু হয়ে গেছে, চারিদিকে লোকজন থই থই করছে। ঠাকুর দালানের মেঝেতে আবিরে আবিরে গোলাপি। তারপর দেখলাম মন পায়ে হ্যাঁ। বুড়ি শাড়ি পরা ছোট্ট একটা মেয়ে সোজা উঠে গেল রাধা গোবিন্দের মূর্তির সামনে। তারপর শুরু করলো না অপূর্ব সে নৃত্য। দেখলাম বাড়ির পেতলে রাধা গোবিন্দের মূর্তি সেই বাচ্চা মেয়ের নাচের তালে তালে হাত ঘোরাচ্ছে। তারপর তারপর মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার মেয়ে হয়েছে। সেই মেয়ে আজকের বনলতা। সবই ঠাকুরের লীলা। যাই দেখি আর একটু আবির পাই যদি তো ঠাকুর দালানে ছড়িয়ে দেই। চাটুর্যে বাড়ির দোল উৎসব যতটা রঙিন করা যায় সাধ্য মতো সেই চেষ্টাই করি। স্বর্গের রাধাকৃষ্ণ আজ এই মর্তের রাধাকৃষ্ণের নাচ গান শুনবে। কৃষ্ণ তো রেডি, রাধা কোথায়? রাধার তো পাত্তা নেই। রাধা কোথায়? রাধা আগুন লেগেছে বলে বলে, ওরে ভাই আগুন লেগেছে বলে বলে, ওরে ভাই আগুন লেগেছে বলে বলে, গালে গালে ফুলে ফুলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, আগুন লেগেছে বলে বলে, ওরে ভাই আগুন লেগেছে বলে বলে, ওরে ভাই আগুন লেগেছে বলে বলে। রঙে রঙে রঙিন আকাশ, রঙে রঙে নীল আকাশ, রঙে রঙে রঙিন আকাশ, রঙে রঙে নীল আকাশ। চলো 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 চাটুর্যে বাড়িতে দেখছি বেশ আমোদ করতে চলছে, কিন্তু এসব কি এখন বন্ধ করতে হবে? কি হয়েছে আনন্দ, আমাকে একটু খুলে বলুন। বলছি বাবাকে ডাকো, বলুন না সব বলছি। কিন্তু ব্যাপারটা কি বলবেন তো? আরে বলছি একটু আসতে হচ্ছে কেন? কিন্তু আজকে এই আনন্দ উৎসবে যখন আমরা সবাই সামিল হয়েছি,
সেটা ভেঙে দেওয়ার কারণ কি? এই প্রশ্ন তো আমরা অবশ্যই আপনাকে করতে পারি অনন্দা। এই প্রশ্ন আমাকে না করে বরং চাটুর্যে খুড়োকে করো, কারণ আমি এমন পাগল নই যে অকারণে চাটুর্যে বাড়ির দোল উৎসবে এসে চিৎকার চেঁচামেচি করে যাবো। কেন তুমি এখানে এসেছো? এমন কি ক্ষতি করেছি যার জন্য তুমি এখানে অশান্তি করছো? এই চাটুর্যে মানে বংশমর্যাদায় তুমি আঘাত করছো। চাটুর্যে বাড়ির বংশমর্যাদা চাটুর্যে বাড়ি এখন আছে বলছি। এ আপনি কি বলছেন অনন্দা? এই বাড়ি চাটুর্যে বংশ ছিল আর এখনো আছে। না 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 না, এবারে এখন আর চাটুর্যে বংশের নেই। কি বলছো বাবা? হ্যাঁ, চাটুর্যে খুঁড়ে এসে বলুন না এবারে চাটুর্যে বংশের আছে কি নেই। তার মানে এ বাড়ি আমাদের নেই? হ্যাঁ আছে, আর সেটা আমার মতো এক তুচ্ছ মহাজনের দয়া। এ কথা তো আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। আর তা যদি সত্য হয়, এই কথা চিৎকার করে বলতে আপনার এতটুকু কষ্ট হচ্ছে না? এই চাটুর্য বংশের ইজ্জতে এই পরস্পরের সঙ্গে জড়িয়ে এই কথা কি আপনি ভুলে গেলেন? বংশের মর্যাদা নিয়ে চর্চা করতে খুব একটা মন্দ লাগে না এমন তো, কিন্তু আর বংশটা যার দিকে যায় তার কথায় সব ন্যাকামো ছাড়া কিছু নয়। অনন্দা, আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না। কি বলছেন একটু পরিষ্কার করে খুলে বলবেন? তাহলে শোনো বলছি। আজ 6 বছর হয়ে গেল, আজ 6 বছর হয়ে গেল তোমাদের এ বাড়ি। তোমার বাবা আমার কাছে বন্ধক রেখে 20,000 টাকা নিয়েছিলেন, যার একটি পয়সাও আমি এখনো ফেরত পাইনি। সত্য, ধ্রুবতারার মতো সত্য। মাছের ব্যবসা আর সাবানের ব্যবসা করতে গিয়ে 20,000 টাকারও বেশি নষ্ট হয়েছে। সে ধার দেনাও কম নয়, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের একটু ভালোভাবে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আর সেসব কথা ভুলে গিয়ে লোকের একটাই টাকা দিয়ে আপনি দিব্যি দৌড় উৎসব করছেন। এইটুকু না করলে যে পূর্বপুরুষরা অভিশাপ দেবে রমন, লোকে বলবে পরস্পুরের চাটুর্যে বংশ শেষ হয়ে গেছে। তাই চাটুর্যে বংশের গায়ে কালি লাগবে যে, তাই পারবি না আর একটু বাড়িয়ে এই আয়োজনটুকু যে করতে হয়েছে। মূর্তির পেছনে খড় বেরিয়ে পড়েছে, তবু মুখে অন্ধতা চাই। না না, হয় আপনি টাকা ফেরত দিন, নয়তো করে বাড়ি ছাড়বেন না। এই কথা আমি বলতে পারছি বাবা অমল। তুমি তো জানো তোমার স্বর্গগত মা একদিন এই রাধা গোবিন্দের মূর্তির সামনে কথা দিয়েছিলেন যে বড় লোকাকে তোমার ছোট ভাইয়ের বউ করবে কথা দিয়েছিলেন। তোমার সমাজে একটু মাথা গোজার ঠাই টিকিয়ে রাখার জন্য নিজেকে এতটা নিচে নামিও না মা। 100 বার অরণ্যের মতো পশুর সঙ্গে আমার রাগ। হেমন্ত, এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে। অতি বড় বন্ধু হলেও তুমি কিন্তু থার্ড পার্সন, আই মিন তৃতীয় ব্যক্তি। তাই কে পশু আর কে পশুপতি সেই বিচারটা এখানে না করাই ভালো নয় কি? তুমি ঠিকই বলেছো বনলতা, তুমি ঠিকই বলেছো। অরণ্য একদিন আমার বন্ধু ছিল, জানো, আমার খেলার সাথী ছিল। সত্যি সত্যি তাকে পশু বলাটা আমার উচিত হয়নি, কিন্তু কি করবো বলতো, ভুলতে পারি না। আমি কিছুতেই ভুলতে পারি না ওই অরণ্যের পায়ে পায়ে নরকে তলিয়ে যাওয়ার ঘটনা। আর আমি কিছুতেই ভুলতে পারি না ওই বাগদিনের মেয়ে রতিকে ধর্ষণ করে ইলোপ করে দেওয়ার ঘটনা। এসব এখনো প্রমাণ হয়নি হেমন্ত, আর কেউ প্রমাণ করতেও পারেনি। রামের মতো দাদা আপনি, ভাইয়ের পাপ চাদরে মুড়ে আর কত ঢাকবে? হাত জোর করে বলছি, দয়া করে আর এই নোংরা বিষয়টা নিয়ে তুমি দোল খেলো না। সরি, ভেরি সরি। হ্যাঁ, ওসব দুর্বলতায় চাপ দিয়ে আমাকে কাবু করা যাবে না। টাকা আমার চাই। এই যে চাটুর্যে খুড়ো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি টাকা দিতে পারবেন? আমি এবারে দখল নেব। মানে 20,000 টাকার জন্য চাটুর্যে বাড়ির দোল উৎসব বন্ধ হয়ে যাবে? না না না, মৃত্যুদের বংশমর্যাদাও কম নয়, তাই সেই বংশমর্যাদার কি মূল্য তারা খুব ভালোভাবেই বোঝে। আমি আপনাকে স্ট্যাম্প কাগজ আনিয়ে লিখে দিচ্ছি অনন্যা, কাল সূর্যাস্তের আগে আপনাদের গুনে গুনে 20,000 টাকা দিয়ে তবেই আমি বাড়ির দলিল ফেরত নিয়ে আসবো। তোমাকে আনতে হবে না হেমন্ত। ও আমার সঙ্গে সঙ্গেই থাকে, বরং ওই কথাগুলি লিখে সই করে দাও। আপনি তাহলে স্ট্যাম্প কাগজটা দিন। দাঁড়াও হেমন্ত, বংশের মান বংশের সন্তানকেই রাখতে হয়, কারো দয়ায় সেটা বাঁচে না। অনন্দা,
এই সোনার হারটা ধরুন। এই হারটা ঠাকুমা আমার বিয়ের জন্য রেখেছিলেন, কিন্তু তখনও বুঝতে পারিনি এর চেয়ে বড় কাজে লেগে যাবে। পুরো 3 ভরি সোনা আছে অনলদা, করালি শাখাকে দিয়ে মাপিয়ে দেবেন। আর বাকি টাকার জন্য 3টে মাস আপনার কাছে আমি হাত জোর করে ভিক্ষে চাইছি। এই চাটুর্য বংশের মান রক্ষার জন্য এই 3টে মাস আপনাকে ভিক্ষে দিতেই হবে অনলদা, ভিক্ষে দিতেই হবে। এবারে আমি একটা প্রস্তাব দিচ্ছি, মানে তাতে চাটুর্য বংশের সম্মানও রক্ষা পাবে আর ঠাকুরমা দেওয়া ওই হাতটাও রক্ষা পাবে। বলো বাবা হেমন্ত কিসের প্রস্তাব? মানে এই বাবা মরবার আগে আমাদের ওই শৈলেশ্বরী নদীর কাছে 1 খণ্ড জমিতে শ্রীকৃষ্ণের মন্দির গড়বার জন্য প্রস্তাব দিয়ে আমাকে দিয়ে রাজি করিয়ে নিয়েছিলেন। মানে শ্রীকৃষ্ণের মন্দির গড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনি চাকরির কথা দিন, আমাদের ওই মন্দিরে নিত্য সেবার কাজ আপনি নিজের কাঁধেই তুলে নেবেন। তাহলে ওই মানে আমার দেওয়া টাকা ওই বনলতার দয়া বলে মনে হবে না। এ তো অতি উত্তম প্রস্তাব। ওগো তুমি এই প্রস্তাব মেনে নাও, হেমন্তের এই প্রস্তাব মেনে নাও। এই সবই রাধা গোবিন্দের ইচ্ছা। না, তা কখনো হয় না। কি বললে হেমন্ত? তোমাদের বাড়ির ইষ্ট দেবতা নিত্য পুজো করবেন আমার বাবা, মানে জয়নারায়ণ চাটুর্যে মৃত্যুদের বাড়িতে চাকরি করবেন, পুরোহিতের চাকরি। হেমন্ত, আমার বাবার এই যে উঁচু মাথাটা দেখছো না, এই মাথাটা উঁচু রাখার জন্য প্রয়োজন হলে গা থেকে আমি একটা একটা করে সব গয়না খুলে দিতে পারি। তাতেও যদি মাথাটা উঁচু না থাকে, আমি রাধা মাধবের ধাতব মূর্তি দিয়ে মাথাটা ভেঙে কুড়িয়ে দিতে পারি, কিন্তু মাথাটা নুইয়ে দিতে পারি না। বাবা, আমি এমএ পড়া ছেড়ে দেবো। প্রয়োজন হলে আমি ক্যানভাসারের চাকরি করবো, মাঝন থেকে ক্লিপ নিয়ে ট্রেন থেকে উঠে ফিরি করবো। তবু তোমাকে কিছুতেই আমি মাইনে করা পুরোহিত হতে দেবো না বাবা, কিছুতেই না। মা, তোকে আজ আমি কি বলবো বলবো? বলতে হবে না বাবা, কিচ্ছু বলতে হবে না। অনলদা, হাতটা আপনি নিয়ে যান, আর বাকি টাকার জন্য স্ট্যাম্প কাগজটা আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। কোনো মানুষের মুখের কথা ওই স্ট্যাম্প কাগজের চেয়েও অনেক বড় বনলতা, অনলদা, সেটা আজ বুঝলাম। বড় ঠিকই বলে, আমাকে নাকি টাকা জমানোর নেশায় পেয়েছে, আর সে নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। অনলদা, না হলে খুব ইচ্ছে করছে জানো, হাতটা তোমাকে আমি ফেরত দিয়ে যাই। না, তা আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কারণ টাকা আমি ভালোবাসি, টাকা বড় ভালোবাসি, টাকা আমি ভালোবাসি, টাকা বড় ভালোবাসি, টাকা আমি ভালোবাসি।